আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ কিন্তু ফজরের সময় উঠে গিয়েছি। বাইরে দেখতে পাচ্ছেন খুবই অন্ধকার। এখন কিন্তু আমি যখন ভিডিও করছি তখন 6টা 6 বাজে, কিন্তু তার আগেও কিন্তু আমরা উঠে গিয়েছি, কারণ ছেলের আজকে পরীক্ষা। আর এই তো নামাজ পড়ে ছেলে এখন কোরআন শরীফ পড়তে যাবে। আর এখানে আমি ছেলেকে একটু নাস্তা খাইয়ে দিব, সেজন্য কালকে যে মাংস ছিল সেটা গরম করে নিচ্ছি। একটু হালকা পাতলা রুটি খেয়ে যাবে। আর এই যে বাইরে কিন্তু এখনও ভোরের আলো আস্তে আস্তে ফুটতেছে। আর এই যে আকাশে যে চাঁদ, সে চাঁদটা দেখাচ্ছি, খুবই সুন্দর লাগছিল সকালবেলা। মানে আকাশের চাঁদটা অনেক দিন পর দেখলাম। আর মসজিদেও কিন্তু এখন নামাজ শেষ হয়নি, আর ছেলে নামাজ শেষ করে এখন এই যে কোরআন শরীফ পড়তেছে। সে ফজরের নামাজ শেষ করে 2-3 পাতা করে কোরআন শরীফ পড়ে। আর কোরআন শরীফ পড়া শেষ করে নাস্তা খেয়ে সে এখন রেডি হয়ে গিয়েছে। এই তো অলরেডি সে রেডি হয়ে গেছে। আর এই যে কোটটা পরছে, এটি হচ্ছে তার কলেজের মানে শীতের পোশাক। এটা কোটটা সে কিন্তু সচরাচর অন্য সময় কোট পরে না, কারণ এবার একটু শীত বেশি, এই জন্য কোট পরে যাচ্ছে। আর তারও কিন্তু ঠান্ডার সমস্যা। আর এই তো মাফলারও কানে ভালোভাবে বেঁধে নিয়েছে, যেন বাইরে বাতাস লেগে ঠান্ডা লেগে না যায়। তো রেডি হয়ে গিয়েছে। আর সে আমার কাছে এসেছে দোয়া নিতে। প্রত্যেকবার পরীক্ষার সময় সে এভাবে আমার কাছে দোয়া নিয়ে, আমি তার মাথায় হাত দিয়ে এভাবে দোয়া করে দিই। আর এই তো আল্লাহর নাম নিয়ে বের হয়ে গিয়েছে। তাকে বলতেছিলাম যে ঠিকভাবে পরীক্ষা দিবা, ঠিক মতন লিখবা, দোয়া পড়ে বের হও। তাকে আমি সবসময় বলি। আর এই তো ছেলে বের হয়ে গেল। আর আমি ছেলে বের হওয়া যাওয়ার পরে সকালবেলা একটু কমফোর্টার আর কিছু ভিজা কাপড় ছিল, সেগুলো নিয়ে ছাদে গেলাম শুকো দিতে। আর এই তো দেখতে পাচ্ছেন সূর্য উঠতেছে। সূর্যটা মানে খুবই সুন্দর লাগছে। অনেক দিন পর এইভাবে মানে সূর্য দেখা পেলাম। আর ছাদ থেকে এসে হাত মুখ ধুয়ে তারপর আমি নাস্তার জন্য কি আজকে বাইরে থেকে নাস্তা আনা হয়েছে। এখানে আমি চা করেছিলাম, আর পরোটা ছিল, হালুয়া ছিল। হালুয়াটা আমি খাইনি, পরোটা দিয়ে তারপর চা দিয়ে ভিজিয়ে খেয়েছি। আজকে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমি যখন ছাদে গিয়েছি তখন বাইরের আমার গেটের দরজার যে লক ছিল সেটা আমি খেয়াল করিনি। ছাদে থেকে আসার পর দেখি আমার ঘরের দরজা খুলতেছিল না। মানে আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভাবছি মানে আমার ঘরে মনে হয় চোর ঢুকে পিচ দিয়ে দরজা লক করে দিয়েছে। মানে আমি ভয়ে আমার হাত পা কাঁপতেছিল। পরে পাশের ঘরে ভাবিদের ডাক দিয়ে তারপর বলতেছিলাম। আর আমার কাছে চাবিও নাই, চাবি বাড়িওয়ালার কাছেও আমার পাশের বাড়ি ভাবির ছেলেকে পাঠিয়েছিলাম, কিন্তু তারা মানে এত সকালবেলা ঘুমাচ্ছিল, দরজা খুলেনি। পরে ছেলেকে ফোন দিয়ে বললাম যে তার বাবাকে চলে আসতে, কারণ তার বাবার কাছে আবার এক্সট্রা চাবি থাকে। সে ছেলেকে নিয়ে গিয়েছিল কলেজে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কলেজ পর্যন্ত যেতে পারিনি। ছেলেকে গুলিস্তানে নামিয়ে দিয়ে সে আবার বাসায় ব্যাক করে। মানে আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভাবছিলাম যে ঘরে চোর ঢুকেছে। মানে আমার হাত পা অলরেডি মানে ঠান্ডা হয়ে গিয়েছে। আর মানে আমার আশপাশে যে ভাবিরা তারাও ভয় পেয়েছিল, কারণ আমি যে বাড়িতে থাকি সে বাড়িতে অলরেডি 2-3 বার চুরি হয়েছে। একবার আমার পাশের ফ্ল্যাটেও এরকম হয়েছিল যে ঘরের ভিতরে চোর ঢুকে পিচ দিয়ে দরজা লক করে পাশের যে ঘরের ভাবির টাকা গয়না ছিল সেগুলো নিয়ে গিয়েছে। ভাইয়াও যে ছিল, ভাইয়া এসে কিন্তু চোরকে ধরেছিল, কিন্তু চোরের সাথে মানে ধস্তাধস্তি করে মানে সামলে উঠতে পারিনি। অলরেডি ভাইয়াকে মানে খামচি দিয়ে মেরে তারপরে এরা পালিয়ে গিয়েছিল। তা আমিও ভাবছিলাম মনে হয় আমার ঘরে এরকম চোর ঢুকেছে। আমার কখনো এরকম ভুল হয় না, কিন্তু আজকে মানে কিভাবে যেন মানে আমারও মানে সেরকম মানে আমি খেয়াল করি নেই যে পিচ দিয়ে দরজাটা লক করা ছিল কি না।
আবার আমি হচ্ছে ঘরের ভিতরে মোবাইলে মানে কোরআন তেলাওয়াত ছেড়ে গিয়েছি। আমি ছাদে গিয়েও কিন্তু আমার মোবাইলের তেলাওয়াতটা শুনতেছিলাম। কিন্তু যখন আমি নামতেছিলাম তখন মানে শুনি যে মানে মোবাইলের তেলাওয়াতটাও বাজতেছে না। আর দরজাটা যখন আমি খুলতে যাই তখন দেখি দরজাটাও খুলতেছিল না। তখন মানে আরও ভয় পেয়ে গিয়েছিলাম। তো পাশের ঘরে ভাবির ছেলেকে চেয়ার দিয়ে টুল দিয়ে উপরে উঠিয়ে তারপর বললাম যে একটু দেখো তো আমার ঘরে মানে কোনো লোক টোক ঢুকছে কি না। কারণ দেখা গেল আমি বাড়িওয়ালা থেকে চাবি এনে দরজা খুললাম, কিন্তু সে চোর যদি আবার আমাকে মেরে চলে যায়, তাই মানে ভয় আমার হাত পা অলরেডি একদম ঠান্ডা হয়ে গেছে। পরে দেখি যে না, লক করা ছিল, সেটাই মানে আমি ভুলে আটকিয়ে তারপর ছাদে চলে গেছি। মানে এটা কখনো আমি এতদিন ধরে এই বাসায় থাকি, আমার সাথে কখনো এরকম হয় নাই, এই আজকেই ফার্স্ট। মানে কি বলবো। আর এখানে আমার নাস্তা খাওয়া শেষ হয়ে গিয়েছে। নাস্তা খেয়ে কিন্তু যে হাতের কিছু কাজ ছিল, যেমন সকালের কিছু থালাবাটি ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে আমি দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে আমি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। আগে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছে আমি হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া মেখে তারপরে ভেজে নিচ্ছি। মাছটা আগে ভেজে নিচ্ছি, কারণ গ্যাস তো কমে যায়। কারণ দেখা যায় অল্প আছে, মাছ ভাজলে মাছগুলো ভেঙে যায়, তাই মাছটা আগে ভেজে নিয়ে উঠিয়ে রাখবো, তারপরে তরকারি বসিয়ে দিব। আর এখানে মাছটা আমার এক পাট হয়ে গিয়েছে। এটা এক পাট হয়ে যাওয়ার পর আরেক পাট আমি উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো বেশি কড়া করে ভাজবো না। আর এটা এখানে আলু আর এই যে বেগুন দেখতে পাচ্ছেন, এটি রান্না করব। আর যে পাত্রে মাছ ভেজেছিলাম সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর আদা রসুন বাটা। সেটা কষানো হয়ে গেলে সেখানে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। সেটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে আলুগুলো দিয়ে তারপর কষিয়ে নিব। আলুটা আগে দিচ্ছি, কারণ বেগুন আর আলু যদি একসাথে দেই তাহলে বেগুনগুলো ভেঙে যাবে। তাই আলুটা যখন অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি বেগুনগুলো নিয়ে আবার ওলট পালট করে নেড়ে চেড়ে তার ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে আবার নেড়ে চেড়ে তারপরে এটা যখন কষানো হয়ে যাবে তার ভিতরে সামান্য পানি দিয়ে দিব। আর এখানে আমি আরেক চুলায় ডাল বসিয়ে দিয়েছি, আজকে ডাল ভর্তা বানাবো। আর এই তো যখন ঝোল দিয়ে দিয়েছি তখন এই ভাজা মাছগুলো দিয়ে কিছুটা রান্না করার পর ধনিয়া পাতা দিয়ে আবার 1-2 মিনিট রান্না করার পর আমি নামিয়ে ফেলবো। তরকারিটা আজকে একটু ঝোল ঝোল হবে। আর এখানে আমি ডাল ভর্তা বানানোর জন্য শুকনো মরিচ টেলে নিয়েছি। শুকনো মরিচগুলো লবণ দিয়ে ভালোভাবে মেখে আর পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা ভালোভাবে মেখে তারপর ডালটা দিয়ে তারপর ভর্তা বানিয়ে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখতেছি, কচলে কচলে কিন্তু মেখেছি। তারপরে এই তো ডাল দিয়ে তারপরে ভর্তাটা বানিয়ে ফেললাম। আর এই তো আমার ডাল ভর্তা রেডি। আর আমি করেছিলাম শুটকির ভর্তা। এটা হচ্ছে বাঁশপাতার শুটকির ভর্তাটা কিন্তু খুবই মজা হয়েছিল, কারণ আমি ভয়েসটা যখন দিচ্ছিলাম তখন প্রায় সন্ধ্যা। আর এই তো ভর্তাটা কি সুন্দর লাল। আর এখানে আমি দুপুরবেলা মানে কিছু ফল গুছিয়ে নিচ্ছি। ফলগুলো কালকে এনেছিল, তাই ভাবলাম ফলগুলো গুছিয়ে নিই। আর এখানে এনেছিল হচ্ছে আপেল আর কমলা। এটা হচ্ছে চায়না কমলা। শীতের সময় কিন্তু কমলা মিষ্টি হয়ে থাকে। আর কমলার ভিতরে একটা কমলা একটু দেখছি নষ্ট হয়ে যাচ্ছে, ভাবলাম সেটা আমি খেয়ে ফেলি। আর এই তো কমলাটা আমি ছিলে নিচ্ছি। আর এই তো কমলাটা খেয়ে দেখি, এবার শীতে কমলা খাওয়া হয়নি, এটাই প্রথম। খুবই মিষ্টি। এই তো কমলা খাওয়া শেষ, এখন এগুলো ডাইনিং টেবিলে রেখে দিই। আর এখানে রান্না বান্না শেষ করে ঘর দর গুছিয়ে চুটিয়ে সব শেষ করে এখন এই যে গাছে যে পানিগুলো সেগুলো এখন আমি পাল্টিয়ে নিব। বেশ কয়েকদিন হয়ে গিয়েছে পানিগুলো ভাবছিলাম পাল্টাবো আর মনে থাকে না। এই গাছগুলো আমি সিনে এখানে নিয়ে আসলাম, কারণ বেসিনে ধুতে গেলে খুব ঝামেলা হয়। ছোট তো বেসিন, এই জন্য ধুতে গেলে দেখা যায় নিচে পানি দিয়ে ভরে যায়। আর এখানে আমি সিনের ভিতরে ধুয়ে নিচ্ছি। কিছু পাতা আছে নষ্ট হয়ে গিয়েছিল, সে নষ্ট পাতাগুলো ফেলে দিচ্ছি।
আর গাছগুলো একদম পাতাগুলো খুব সুন্দর ডলে ডলে ধুচ্ছি, কারণ শীতের সময় দেখা যায় ধুলাবালি বেশি। আর গাছটা যেহেতু আমার ঘরের জানালার পাশে থাকে, জানালা দিয়ে ধুলাবালি আরও বেশি আসে, তাই পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এই গাছের পানি কিন্তু 2-3 দিন পর পরই পাল্টাতে হয়, কিন্তু আমি ভুলে যাই 2-3 দিন পর পর পাল্টাতে। আর এই তো গাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই তো গাছগুলো ধুয়ে ফেলছি, এখন জায়গা মতো রেখে দিই। আজকে রান্না করব একটু পায়েস। এখন আমি দুধ আগে জাল করে নিয়েছিলাম, আর এই যে এখানে পোলাও চাল দিয়ে এই চুলায় বসাইছি আমি গুড়। এই গুড়টা আমি একটু জাল করে ঘন করে নিব, তারপর ঠান্ডা করে দুধে দিব। আর পায়েসে দিচ্ছি আমি একটা তেজপাতা, 2টা এলাচ, আর দিয়ে দিলাম একটু দারচিনি, আর দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা অল্প দিচ্ছি কারণ এটার ভিতরে তো আবার গুড় ইউজ করব। আবার আমি রেখেছিলাম গুঁড়া দুধ, এই গুঁড়া দুধগুলো এখন দিয়ে দিতেছি। নারিকেল, যেহেতু এটা একটু গুড়ের বানাবো। আর এখানে পায়েসের ভিতরে কিন্তু আমি গুড় আগে ঢেলে দিয়েছিলাম, আর একটুখানি বাকি ছিল, সেগুলো পায়েস যে রান্না করেছি সেগুলো একটা বাটিতে ঢালবো। আর কিছু পায়েস হচ্ছে এই যে মাটির দেখতে পাচ্ছেন পাত্রটি, এটির ভিতরে ঢেলে নিব। এটি কিন্তু আমি কিনে নিয়ে এসি নাই, এটি হচ্ছে ধানমন্ডি লেকে ঘুরতে গিয়েছিলাম। সেখানে যারা গিয়েছেন তারা তো জানেন যে আশপাশে অনেকগুলো চায়ের দোকান আছে, সেখানে আমরা চা খেয়েছিলাম। চা খাওয়ার পরে আমি এগুলো আবার টিস্যুতে পেঁচিয়ে ব্যাগে করে নিয়ে এসে বাসায় ধুয়ে তারপরে রেখে দিয়েছিলাম। এটাতে আমি আরও 2-3 বার পায়েস ঢেলে ফ্রিজে রেখে খেয়েছিলাম, এটা একটু অন্যরকম ফিল হয় খেলে। এই আর এই মাটির পাত্রগুলোর ভিতরে এখন আমি পায়েসগুলো ঢেলে নিচ্ছি। এটার ভিতরে যতটুকু আটে ততটুকুই ঢেলে নিব, বেশি ভরে ভরে দিব না, কারণ তার উপরে আমি আবার একটু বাদাম দিব। আর বেশি ভরে দিলে কিন্তু পায়েসগুলো পড়ে যাবে। আমরা যেহেতু 3 জন, তাই 3টা পাত্রে খুব সুন্দরভাবে ঢেলে নিচ্ছে। আর এই তো দেখতে পাচ্ছেন বাদাম, এখানে 3 পদের বাদাম ছিল, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম। বাদামগুলো আমি কুচিয়ে তারপরে এই যে পায়েসগুলোর উপরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বাদাম দিয়ে পায়েসটা খেতে আরও বেশি মজা হয়। আর এই তো আমার ডেকোরেশন শেষ। আর বাকি যে পায়েসগুলো ছিল সেটা আরেকটা পাত্রে সবগুলো সুন্দরভাবে কাচিয়ে তারপর ঢেলে নিব। আর এটার উপরে কিন্তু আমি বাদাম দিয়ে ডেকোরেশন করে নিব। তো পায়েসগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হলে তারপর খাবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার স্থান থেকে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পায়েস জাতীয় জিনিস ঠান্ডাটাই মজা।